নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয়, বিএনপি কেন মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করল না। বিষয়টি ইতিমধ্যে সকলেই হয়তো জানেন যে বিএনপি শেখ মুজিবুরের বাড়ি ভাঙার যে ঘটনা এবং বাংলাদেশের অন্যত্র মুজিবের মূর্তি, মুরাল এগুলি যে ভাঙা হয়েছে, বিনষ্ট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, এই ঘটনাগুলি নিয়ে তারা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিটা মূলত হচ্ছে কিন্তু যে এই যে অশান্ত পরিবেশ, যেটা আমরা বুধবার রাত থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, একেবারে নৈরাজ্য যাকে বলে, যেখানেই শেখ মুজিবের নাম দেখা যাচ্ছে, যেখানেই শেখ মুজিবের মূর্তি আছে, যেখানেই তার ছবি আছে, সেখানেই গিয়ে হামলা করছে কিছু লোক। এবং তারা আস্ত একটা বাড়ি, যে বাড়ির সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে বিরাট ইতিহাস জড়িয়ে আছে, অসংখ্য নিদর্শন জড়িয়ে আছে, সেই বাড়ি কিভাবে সকলের উপস্থিতিতে ভেঙে ফেলা হলো। অর্থাৎ সেনা, পুলিশ, সরকার সকলের উপস্থিতিতে একদল লোক গিয়ে ওই বাড়িটি ভাঙল ৩২ নম্বর ধানমন্ডি, যেটা বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, বিশেষ করে বাংলাদেশের জন্মের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু সেই বাড়ি ভাঙার যে ঘটনা, উন্মত্ত জনতা যেভাবে বাড়িটি ভেঙেছে, সেই ঘটনার সময় চলাকালীন কিন্তু কেউ ওখানে গিয়ে বাধা দেয়নি। এবং তারাই একটা সময় ক্লান্ত হয়ে প্রায় ৯০% ভেঙে ফেলার পর তারপর তারা বাড়ি ফিরে গিয়েছে। অর্থাৎ কেউ এটাকে আটকানোর চেষ্টা করেনি। বিএনপির যে বিবৃতি, তারা এই গোটা ঘটনাটাকে একটা আইন শৃঙ্খলার অবনতির ঘটনা বলে বিবৃতিটা তারা দিয়েছে এবং সরকারকে বলেছে যে এই যে দেশ জুড়ে এই ঘটনাগুলো ঘটছে, এর ফলে আইন শৃঙ্খলার আরও অবনতি হবে, এইটা তাদের বক্তব্য। কিন্তু কোথাও শেখ মুজিবুর রহমান, যিনি মুক্তিযুদ্ধের একজন বড় সেনানী, অগ্রণী সেনানী, এবং বিশেষ করে যাকে তার এই অবদানের জন্য যাকে জাতির পিতা বলে একটা সময়তে সরকার স্বীকার করেছিল, স্বীকৃতি দিয়েছিল, এই সব কিছুকেই কিন্তু বিএনপি হেলায় তারা তুচ্ছ করেছে এবং পাশ কাটিয়ে তারা এই প্রসঙ্গটাই রাখেনি যে মুজিবের বাড়ি ভাঙার কোনো নিন্দা কিন্তু তারা করেনি, তাদের বিবৃতির মধ্যে তা নেই। এখন আমি যে আলোচনাটি করতে চাইছি যে কেন বিএনপি এই বাড়ি ভাঙার নিন্দা করলো না, তার মূলত ৩টি কারণ আছে বলে আমার সাধারণভাবে মনে হয়। একটি কারণ সম্পূর্ণভাবেই একটি নির্বাচনী ইকুয়েশনটা এই যে বাংলাদেশে মূলত নির্বাচন বা ভোট, সেই ভোটটি মূলত দুটি শিবিরে বিভক্ত, বাইপোলার। একটি আওয়ামী লীগ আর একটি বিএনপি, আর একটা ছোট অংশ আছে যেটা জামাতি ইসলামী এবং বিভিন্ন ইসলামিক দলের সম্মিলিত ভোট, সেটা ১২ থেকে ১৫% ওঠানামা করে। কিন্তু মূল ভোটটা হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে বিভাজিত। বিএনপি নেতৃত্ব মনে করছে যে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা যদি আজকে মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করেন, তাহলে তার জন্য তাদেরকে অনেক খেসারত দিতে হতে পারে। কি সেই খেসারত? না, বাংলাদেশের রাজনীতির মধ্যে, অর্থাৎ যে রাজনীতির মানুষের মধ্যে যেভাবে প্রভাব তৈরি করে, সেই প্রভাবের মধ্যে দুটি বিষয় আছে। একটি বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকটি বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিরোধী শক্তি। বিএনপি এখানে একটা মাঝামাঝি জায়গায় আছে। তার কারণ এই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি নিজে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার। ফলে বিএনপিকে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বলা যাবে না, কিন্তু তারা আবার আওয়ামী লীগের মতন চূড়ান্ত পক্ষের শক্তিও নয়। আওয়ামী লীগের সঙ্গে মুক্তিযুদ্ধের যে আবেগের সম্পর্ক, যে সম্পৃক্ততা, তার কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল। স্বভাবতই বিএনপি, যারা অনেক পরে তৈরি হয়েছে, যারা মুক্তিযুদ্ধের সময় ছিল না, সেই দল, তার সঙ্গে কিন্তু মুক্তিযুদ্ধের তারা বিরোধী না হলেও আওয়ামী লীগের মতন একাত্মতা তাদের নেই। বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে এই সময় তারা যদি মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করে, অর্থাৎ যে ঘটনাটার সঙ্গে একেবারেই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধকে ঘিরে আবেগ, অনুভূতি সমস্তটা জড়িয়ে আছে, তারা যদি এই ঘটনার কঠোর নিন্দা করে, তাহলে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, বিশেষ করে জামাতি ইসলামী এবং ইসলামিক দলগুলি, যাদের ভোট বিএনপি পেতে চাইছে, আপনারা সকলেই জানেন যে
সপ্তাহ দুয়েক আগে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি ইসলামিক দলের অফিসে গিয়ে কথা বলে এসছেন। সেই একই দলের কাছে কিন্তু জামাতের আমির শফিকুর রহমানও গিয়েছিলেন। তিনিও চাইছেন যে জামাতি ইসলামীকে মাথায় রেখে সমস্ত ইসলামিক দলগুলির একটা ঐক্য করে তারা নির্বাচনে যাবেন এবং 300 আসনেই তারা প্রার্থী দেবেন। এটা বুঝতে পেরে বিএনপিও এই ইসলামিক দলগুলিকে কাছে টানার চেষ্টা করছে। বিএনপি নেতৃত্ব বুঝতে পারলো যে বা তারা মনে করলো যে 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভাঙার তারা যদি নিন্দা করে তাহলে এই যে উগ্র ইসলামিক শক্তি, এই ইসলামিক শক্তির ছাতার তলায় যে মানুষ আছে, যে ভোটার আছে, তাদেরকে তারা কাছে টানতে পারবে না। এমনকি বিএনপির মধ্যেও একটা বড় অংশের ভোটার আছে যারা মুক্তিযুদ্ধের প্রতি তাদের সেই আবেগ অনুভূতি নেই, কিন্তু তারা বিএনপির ছাতার তলায় আছে। অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার হলেও তার ছাতার তলায় বা তার প্রতিষ্ঠিত দলের ছাতার তলায় বেশ কিছু মানুষ আছেন, বহু মানুষ আছেন যারা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে তাদের মধ্যে কোনো আবেগ অনুভূতি নেই। তারা বিএনপিকে ভোট দেন, বিএনপির বিভিন্ন সংগঠনের বিভিন্ন স্তরে তারা আছেন। বিএনপি নেতৃত্ব বুঝতে পারলো যে মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করলে পরে দলের মধ্যে একটা বড় ধস নেমে যেতে পারে। বরং এই সুযোগে একটা কিন্তু সওদা করে নেওয়া যাক। এই সওদাটা হচ্ছে যে ইসলামপন্থী দলগুলোর সঙ্গে তারা যে একটা ঐক্য তৈরির চেষ্টা করছে, যারা মুক্তিযুদ্ধের অনেকগুলি দল, সব দল নয়, ইসলামপন্থী সব দল নয়, কিন্তু অনেকগুলি দল যারা মুক্তিযুদ্ধের বিরোধী, তাদেরকে যদি কাছে টানতে হয় তাহলে এই ঘটনাটা নিয়ে নীরব থাকতে হবে। ফলে তারা গোটা জিনিসটাকে দেখালো যে এটা আসলে একটা আইন শৃঙ্খলার সমস্যা, কিন্তু বিষয়টি কিন্তু মোটেই আইন শৃঙ্খলার সমস্যা নয়। এটা আসলে একটি পরিকল্পিত ব্যবস্থাপনা, যেখানে বিএনপিও কিন্তু পথে নেমে কখনো সরকারকে অস্বস্তিতে ফেললো না। যে এই বাড়ি ভাঙার ঘটনার নিন্দা করে তারা সরকারকে অস্বস্তিতে ফেলেনি। তারা এই প্রশ্ন তোলেনি যে কেন বাড়িটা ভাঙার সময় সেনা পুলিশ তারা হাত গুটিয়ে থাকলো। তার কারণ যেটা আমি বলছিলাম যে বিএনপি নেতৃত্ব এই ইস্যুতে ইউনূসের পাশে দাঁড়িয়ে গেল। ইউনূস কেন বিএনপির কে পাশে চাইলেন? ইউনূসও চাইলেন এই জন্যে, কারণ যে যাই বলুক, এইরকম একটা বাড়ি ভাঙার সিদ্ধান্ত কিছুমাত্র কতিপয় লোক হঠাৎ করে যাবে আর ভেঙে দেবে, এটা হয় না। সরকার, পুলিশ, সেনা হাত গুটিয়ে থাকা থেকেই বোঝা যায় যে এই রকমই তারা সিদ্ধান্ত করবে এবং এই রকমভাবেই জিনিসটি হবে, এটা আগে থেকেই ডিসাইডেড ছিল। অর্থাৎ বিএনপির সঙ্গে ইউনূস প্রশাসনের একটা আগাম আলোচনা হয়েই ছিল যে এরকম একটি বড় ঘটনা ঘটবে। ইউনূস সরকার জানে যে মুজিবের বাড়ি ভাঙার ঘটনা গোটা বিশ্বে একটা বড় আলোড়ন ফেলবে এবং গোটা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং ইউনূস সরকার চাপে পড়বেন। ইউনূস দেখলেন যে বিএনপিকে যদি এই সময় পাশে রাখা যায় তাহলে একটা বড় সুবিধা হচ্ছে যে বিএনপিরও কিন্তু আওয়ামী লীগের মতন বিশ্বের নানান জায়গাতে তাদের সংগঠন আছে এবং সুশীল সমাজ, বিশেষ করে শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, এই অংশের লোক বিশ্বের বিভিন্ন জায়গাতে আছেন যারা বিএনপি পন্থী বা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত। তারা ওই সব দেশে তারা একটা দৌত্যের কাজ করবেন ইউনূস সরকারের পক্ষ নিয়ে, যে না, বিষয়টা আদৌ এরকম নয়, বিষয়টা এই, বিষয়টা ওই। ফলে তারা খানিকটা সরকারের মুখ রক্ষার চেষ্টা করবে, এটা ইউনূস বুঝেছেন। যে কারণে তিনি বিএনপি নেতৃত্বের সঙ্গে আলাপ আলোচনা ইউনূস প্রশাসনের তরফে করেই রাখা হয়েছিল। এবং আপনারা দেখবেন যে চোখ বুজে যদি দুটি বিবৃতি পাঠ করা হয়, অর্থাৎ ইউনূস সরকারের বিবৃতি এই বাড়ি ভাঙার ঘটনা নিয়ে আর বিএনপির বিবৃতি চোখ বুজে যদি শোনা হয়, তাহলে কিন্তু বোঝা যাবে না যে কোনটা সরকারের আর কোনটা বিএনপির। আসলে দুটোই প্রায় একইভাবে একই ভাষায় তারা এই ঘটনাকে উল্লেখ করেছে এবং বলেছে যে হাসিনার যে বক্তব্য এবং আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ, রাগ, বিদ্বেষ, ঘৃণা, তারই প্রতিফলন হয়েছে 32 নম্বর ধানমন্ডির বাড়িটা ভেঙে ফেলার ঘটনাতে। অর্থাৎ সবাই কিন্তু অ্যাকচুয়ালি যেটা হলো বাস্তবে সেটি হচ্ছে যে মুজিবকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের চেতনাকে আঘাত করা, এই জিনিসটাই কিন্তু বাস্তবে হয়েছে। ফলে বিএনপির যে উদ্দেশ্য সেটি ছিল ভোটের অঙ্ক একটা। 2 নম্বর হচ্ছে খালেদা জিয়া, তারেক জিয়া লন্ডনে আছেন। তারেক জিয়ার দেশে ফেরাটা অনেক বেশি প্রশ্নবিদ্ধ। খালেদা জিয়া দেশ থেকে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্যে, কিন্তু তারেক জিয়া কবে দেশে ফিরবেন এই সব কিছু কিন্তু নির্ভর করছে এখন ইউনূস সরকারের সিদ্ধান্তের ওপর। ফলে বিএনপি
তারা একদিকে 12 তারিখ থেকে ময়দানে নামবে বলে ঠিক করেছে ইউনূস সরকারের বিরুদ্ধে, কিন্তু তারা তলে তলে ইউনূস সরকারকে একটা সমর্থন দিয়ে গেল এই 32 নম্বর বাড়ি ভাঙার ঘটনাটিকে কেন্দ্র করে, যে যাতে তারেক জিয়া খুব স্মুথলি দেশে ফিরতে পারেন। তৃতীয় আরেকটি কারণ হচ্ছে যে ইতিমধ্যে একটা অভিযান তো শুরুই হয়ে গিয়েছে, অপারেশন ডেভিল হান্ট। এখানে শুরুটা হয়েছে আওয়ামী লীগকে দিয়ে, অর্থাৎ প্রায় 1.5 শতাধিক আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ সেনার যৌথ বাহিনী। কিন্তু বিএনপি নেতৃত্ব মনে করছে যে আগামী দিনে এই অভিযান বিএনপির বিরুদ্ধেও হতে পারে। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশে যাদেরকে শয়তান বলা হচ্ছে, সেই শয়তানের তালিকায় কিন্তু বিএনপির নিচুতলার নেতা কর্মীরা, যারা আসলে একেবারে সর্বত্র চাঁদাবাজি করে বেড়াচ্ছে। আবার এই অংশকে কিন্তু ভোটের জন্য খুব জরুরি। ফলে বিএনপি নেতৃত্ব বুঝতে পারছে যে নির্বাচনের আগে যদি এই অংশকে জেলে পুরে দেওয়া হয় তাহলেও দলের সমস্যা। ফলে ইউনূস সরকারের সঙ্গে তারা এক ধরনের মানে 2 পা এগিয়ে 1 পা পিছনো, 1 পা এগিয়ে 2 পা পেছনো, নানান সময় তারা নানান কৌশল নিচ্ছেন। অনেক সময়তেই তারেক জিয়ার বক্তব্য শুনে মনে হচ্ছে যে কালকেই তিনি বাংলাদেশে এসে ইউনূস সরকারকে প্রবলভাবে উৎখাতের ডাক দেবেন। আবার পরদিনই দেখা যাচ্ছে কোনো একজন নেতা তিনি সুর নরম করে অন্যভাবে গোটা জিনিসটাকে ব্যাখ্যা করছেন। এই সব যে কৌশলটা, এই কৌশলটাও কিন্তু খুব লক্ষণীয়। ফলে মূলত 3টি কারণে আমার যেটা মনে হলো যে মূলত 3টি কারণে বিএনপি নেতৃত্ব মুজিবের বাড়ি ভাঙার নিন্দা করল না, বরং তারা একটা ছেলে মানুষই করলো। বিএনপির মিডিয়া সেল থেকে মুজিবের বাড়ি যখন ভাঙা হচ্ছে বুধবার, তখন বিএনপির মিডিয়া সেল থেকে একটা ছবি পোস্ট করা হয়। সেই ছবিটার বিষয় হচ্ছে যে একথা ঠিক যে খালেদা জিয়াকে তার সেনাকুঞ্জের বাসভবন থেকে হাসিনা সরকার উৎখাত করেছিল। খালেদা জিয়া ওই বাড়িতে ছিলেন যখন তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে ওই বাড়িতে ছিলেন, তারা ওই বাড়িতে বাস করতেন। জিয়া প্রয়াত হওয়ার পর সরকারিভাবেই বিজ্ঞাপন দিয়ে বিজ্ঞপ্তি জারি করে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়িতে থাকতে দেওয়া হয়েছিল, কিন্তু কতদিন থাকতে দেওয়া হবে এই নিয়ে কোনো সিদ্ধান্ত ছিল না। হাসিনা সরকার যেভাবে জোর জবরদস্তি তাকে সরিয়েছিল সেটা হয়তো সঠিক হয়নি, কিন্তু মুজিবের বাড়ি ভাঙার সঙ্গে খালেদা জিয়াকে সেনাকুঞ্জের বাড়ি থেকে উৎখাত করা, এই দুটিকে এক করে দেখানো, কারণ বিএনপি নেতৃত্ব সেটাই করেছেন যে একটা জবাব দেওয়া হচ্ছে বলে তারা দেখাতে চেয়েছে যে খালেদা জিয়াকে বাড়ি থেকে উৎখাত করা আর মুজিবের মানে ইতিহাসের আকর 32 নম্বর ধানমন্ডির বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া, দুটোকে এক করে তারা দেখাতে চেয়েছে। এটা ছেলে মানুষই এবং অবশ্যই ঐতিহাসিক ভুল। কারণ এই যে নেতা, তিনি কোথাও না কোথাও জন্মেইছেন। ফলে বিএনপির প্রতিষ্ঠাতা, তারও স্মৃতিবিজড়িত প্রচুর বাড়ি আছে। বিএনপির বর্তমান নেতৃত্ব, তাদেরও স্মৃতিবিজড়িত বহু বাড়ি স্থাপনা আছে। আগামী দিনে এগুলি কি হবে কেউ জানে না, কারণ হিংসা আরেকটা প্রতিহিংসার জন্ম দেয়। বাংলাদেশের রাজনীতির মধ্যে এই যে হিংসা প্রতিহিংসা, সেটা কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দিল 32 নম্বর ধানমন্ডির বাড়ি। এইভাবে সরকার, পুলিশ, প্রশাসন, সেনা সকলের উপস্থিতিতে যেভাবে ভাঙা কাণ্ডটি ঘটল, সেটা কিন্তু আগামী দিনে বাংলাদেশে বহু নেতার স্মৃতিবিজড়িত বাড়ির ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলে দিল। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।